তখন বয়স খুবই অল্প, সবে স্কুলে পড়ি। ছুটিতে মাঝে মাঝেই গ্রামে মামার বাড়িতে ঘুরতে যাওয়া হতো। আমরা সবাই গিয়েছি কম বেশি। ইভেন কম বেশি সবাই এই ঘটনাও শুনেছি গ্রামে যে মানুষকে নাকি ভূতে ধরেছে। খুবই অবিশ্বাস্য মনে হতো ব্যাপারটা, যে মানুষকে কিভাবে ভূতে ধরে। পুরোটাই কাল্পনিক আর কুসংস্কার মনে হতো। অনেক দাদু ঠাকুমারা তো এটাও বলতো, ওই গাছে উঠবি না, উঠলেই ভূতে ধরবে। ওই বাগানে খেলতে যাবি না, গেলেই ভূতে ধরবে। আমারও তেমন কৌতূহল ছিল, খুবই ডানপিটে ছিলাম। আমিও দেখে দেখে সেই সব গাছেই উঠতাম আর সেই বাগানেই খেলতে যেতাম। তবে কখনো কিছুই অনুভব করিনি, তাই পুরো ব্যাপারটাই অবিশ্বাস্য মনে হতো। তারপর একদিন, বিগত 22 বছর পর, হঠাৎ এমন এক ঘটনার সম্মুখীন হয়েছিলাম, যে ঘটনাটা এক মুহূর্তে এই 22 বছরের অবিশ্বাস্য ব্যাপারটাকে বিশ্বাসযোগ্য করে তুলেছিল। নিজের মনকে মানিয়ে উঠতে পারছিলাম না, কিন্তু কি করি, তা চোখের সামনে ঘটেছে। সে ব্যাপারটাকে অবিশ্বাস্য বলি কি করে? আজ সেই ঘটনাই শোনাবো তোমাদেরকে। আজকের গল্প রক্তাক্ত টাওয়েল। সালটা ছিল 2022। করোনা আর লকডাউনের রেশ কাটিয়ে বাঙালি আবার উৎসবে মজে উঠেছিল। দুর্গাপূজা, কালী পূজা, ভাইফোঁটা, ঈদ সব ছুটি কাটানোর পর আমাদের 5 বন্ধুর ইচ্ছা হলো এবার শীতে পাহাড় ঘুরতে যেতে হবে। সমুদ্র অনেক দেখা হয়েছে, এবারে আমাদের গন্তব্যস্থল ছিল বাঙালির অত্যন্ত প্রিয় ভ্রমণ স্থান দার্জিলিং, আর তার সাথে সাথে কার্শিয়াং ও মিরিক। এটাই ছিল আমাদের প্রথম পাহাড় ভ্রমণ। কিন্তু এই ভ্রমণই যে আমাদের এক অভিশপ্ত ভ্রমণ হয়ে দাঁড়াবে তা আমরা কেউই জানতাম না। গল্পটা বলার আগে আমাদের 5 বন্ধুর একটু পরিচয় দিয়ে রাখি। অয়ন ও অনির্বাণ, এরাই দুজন হলো আমাদের মেইন ট্যুরিস্ট গাইড। ট্রেন বুক করা থেকে শুরু করে হোটেল বুকিং, কোথায় কোথায় ঘুরবো, কোথায় থাকবো, কোথায় যাব, সব এরাই ঠিক করতো। সন্দীপন মহা খাদ্য রসিক লোক, কোথায় ভালো খাবার পাওয়া যায় তা আবার কম দামে, এর কাছে সব থেকে ভালো সন্ধান থাকতো। সৌভিক এ হলো আমাদের গ্রুপের ঠাকুমার ঝুলি। এর ঝুলিতে হাত দিলে মেডিসিন থেকে শুরু করে খাবার দাবার সমস্ত প্রয়োজনীয় জিনিস তুমি পেয়ে যাবে। আর আমি হলাম এদের পার্সোনাল ফটোগ্রাফার। আর আমাদের এই বন্ধুত্বটা শুরু সেই ক্লাস 5 থেকে। দিনটা ছিল 3 নভেম্বর। রাত 8:30টার ট্রেন ছিল আমাদের। সময় মতো সবাই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে হাজির হই শিয়ালদা স্টেশনে। ঠিক সময় মতো ট্রেনটাও ছেড়ে দেয়। ট্রেনে উঠে ব্যাগপত্র গুছিয়ে রেখে হাত মুখ ধুয়ে সবাই বসে পড়ি জমিয়ে তাস খেলতে। আর তার সাথে মাখা হলো চানাচুর মুড়ি। খেতে খেতে আর তাস খেলতে খেলতে কখন যে রাত 11টা বেজে গেছে কেউই বুঝতে পারিনি। যাই হোক, সবাই বসে পড়লাম ডিনার করতে। ডিনারটা আমরা যে যার বাড়ি থেকেই সবাই নিয়ে গেছিলাম। ডিনার সেরে রাত 11:30 নাগাদ সবাই যে যার সিটে গিয়ে বসে পড়ি। আর তারপরই শুরু হয় এক তাণ্ডব। আমাদের পাশের সিটে এক বয়স্ক লোকের নাক ডাকার শব্দে প্রায় অতিষ্ঠ হয়ে উঠেছিল সবাই। সবার ঘুম নষ্ট করে সে নিশ্চিন্তে নাক ডেকে ঘুমোচ্ছিল। খুব গালিগালাজও করেছিল সবাই লোকটাকে, কিন্তু কে শোনে কার কথা। অগত্যা কোনো উপায় না দেখে কানে হেডফোনটা দিয়ে জোরে গান চালিয়ে শুয়ে পড়লাম। ভোর 6টা নাগাদ আমরা নামলাম এনজেপি স্টেশনে। নেমেই আমরা 4জন ছুটলাম ভালো বাথরুমের সন্ধানে, আর ওদিকে সন্দীপন বেরিয়ে পড়ল ভালো খাবারের সন্ধানে। আমরা বাথরুম থেকে বেরোতেই সন্দীপন এসে বলল,
চল ভাই, সেরা এক পরোটার দোকান পেয়েছি। গন্ধে আমার খিদে আরও বেড়ে গেছে। খিদে অবশ্য আমাদের চারজনেরও বহু পেয়েছিল, তাই ওর কথা মতো গেলাম সেই দোকানে। খাবারটাও বেশ ভালোই ছিল। ব্রেকফাস্ট সেরে অয়নের অনির্বাণ বেরিয়ে পড়লো কম দামে ভালো গাড়ি খুঁজতে। অনেক দর কষাকষি করার পর শেষে এক লাচুং ভুটিয়া নামে নেপালি দাদার গাড়িটা আমাদের খুব পছন্দ হলো। এনজিপি থেকে দার্জিলিং যাওয়ার দুটো রাস্তা। একটা রাস্তা দিয়ে যেতে 2 ঘন্টা সময় লাগে, আর একটা রাস্তা আছে যেটা ভায়া মিরিক হয়ে যায়, কিন্তু সময়টা লাগে প্রায় 4 ঘন্টা। আমরা মিরিকটা ঘুরেই দার্জিলিং ঢুকবো ঠিক করেছিলাম। সকাল 8টা নাগাদ আমরা যাত্রা শুরু করি মিরিকের উদ্দেশ্যে। পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে আশেপাশের বড় বড় পাইন গাছ আর উঁচু উঁচু পাহাড় দেখতে দেখতে সকাল 9:30 নাগাদ আমরা পৌঁছালাম মিরিকে। মিরিক নেমে এক কাপ চায়ে চুমুক দিতে দিতে সেই প্রথমবার দেখলাম কাঞ্চনজঙ্ঘা। প্রথম দেখাতেই যেন প্রেমে পড়ে গেলাম কাঞ্চনজঙ্ঘার। সে কি অপরূপ দৃশ্য। যাই হোক, তারপর আই লাভ মিরিক লেখার সামনে শুরু হলো আমাদের ফটো সেশন। আমিও লেগে পড়লাম আমার কাজে। সবাই এক এক করে পোজ দিতে থাকলো, আর আমিও সবার ফটো তুলে দিতে থাকলাম। মিরিক থেকে বেলা 10:30 নাগাদ আমরা যাত্রা শুরু করি গোপালধারা টি গার্ডেন আর মিরিক লেকের উদ্দেশ্যে। সমস্ত ভ্রমণস্থান ঘুরে বেলা 1টা নাগাদ আমরা এসে পৌঁছাই দার্জিলিংয়ে। আমরা গিয়ে উঠেছিলাম হ্যাপি ভ্যালি নামে একটা হোমস্টেতে। হোটেলের রুমগুলো বেশ বড় বড় ছিল, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর জানলা দিয়ে বাইরে উঁকি মারলেই দেখা যেত কাঞ্চনজঙ্ঘা। অপূর্ব সে দৃশ্য ছিল। ব্যাগপত্র গুছিয়ে রেখে ফ্রেশ হয়ে সবাই বেরিয়ে পড়লাম লাঞ্চ করতে। বহু খুঁজে খুঁজে শেষে 3:30 নাগাদ এক বাঙালি হোটেলের সন্ধান পেলাম। জমিয়ে মাছ ভাত খেলাম সেখানে সবাই। লাঞ্চ করে সবাই বেরিয়ে পড়ি গাড়ি খুঁজতে। পরের 2 দিন সমস্ত জায়গা ঘুরে দেখতে হবে, এবং 2 দিন ঘোরার পর আমরা দার্জিলিং থেকে রওনা দেবো কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। দার্জিলিংয়ে প্রথম রাতটা আমরা ডিনার সেরে তাড়াতাড়ি শুয়ে পড়ি, ওই রাত 9টার মধ্যে, কারণ পরদিন ভোর 4টে রওনা দিতে হবে আমাদের টাইগার হিলের উদ্দেশ্যে, সেখানে সেই মনোরম সূর্যোদয় দেখার জন্য। পরদিন ভোরবেলা সবাই ওই 4টের মধ্যে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। টাইগার হিল পৌঁছালাম তখন প্রায় ভোর 4:30 বাজে। আর কিছুক্ষণ পরেই সূর্যোদয় শুরু হবে। আশেপাশে দেখতে দেখতে হঠাৎই পাহাড়ের ফাঁক দিয়ে উঁকি মেরে সূর্যোদয় শুরু হলো। সে কি অপরূপ সৌন্দর্য তার! পুরো আকাশটা যেন সোনালি রঙে ভরে গেল। আমার জীবনে দেখা সেরা সূর্যোদয় ছিল এটা। তবে হয়তো সত্যিই আমরা অনেক ভাগ্যবান ছিলাম, কারণ সূর্যোদয়ের সময় আমার পাশে এক কাকু দাঁড়িয়েছিলেন। তিনি নাকি এই নিয়ে 7ম বার সূর্যোদয় দেখতে এসেছেন। এর আগে 6বার ঘন কুয়াশার কারণে তিনি দেখা পাননি, আর আমরা প্রথমবার এসেই দেখা পেয়ে যাই। সূর্যোদয়ের রঙিন আলো যখন কুয়াশা ভেদ করে কাঞ্চনজঙ্ঘার ওপর গিয়ে পড়ছিল, সেই অপরূপ দৃশ্য ভোলার মতো নয়। টাইগার হিলে সূর্যোদয় দেখার পর আমরা রওনা দিই রক গার্ডেন, বাতাসিয়া লুপ আর বৌদ্ধ মন্দির দেখার উদ্দেশ্যে। আর তার সাথে অবশ্য আমরা দেখেছিলাম উচ্চতম রেলওয়ে স্টেশন, ঘুম স্টেশন। সব ঘুরে এসে আমরা দার্জিলিং পৌঁছাই বিকেল 4টে নাগাদ। খিদেটা সবার খুব জোরেই পেয়েছিল, তাই হোটেল না গিয়ে সোজা ছুটলাম লাঞ্চ করতে। লাঞ্চ সেরে একটু বিশ্রাম নিয়ে তারপর সবাই পায়ে হেঁটে রওনা দিই মল রোডের উদ্দেশ্যে। যাবতীয় কেনাকাটা সেরে ডিনারটা করে আমরা হোটেল ঢুকি তখন প্রায় রাত 9টা বাজে। সবাই একটু ফ্রেশ হয়ে তারপর কিছুক্ষণ তাসের আসর জমালাম, আর সেই তাসের আসরে চললো কিছু ভূতের গল্প। তারপর কিছুক্ষণ পর আস্তে আস্তে সবাই শুয়ে পড়ি। তার পরের দিনটা কাটলো দার্জিলিংয়ের চিড়িয়াখানা, রোপওয়ে, আর ওই যে একটা স্কুল আছে যেখানে শাহরুখ খানের মেহনা সিনেমার শুটিং হয়েছিল, এইসব দেখতে দেখতে। আর সন্ধেবেলাটা কেটেছিল আমাদের মল রোড। পরদিন সকালে ব্রেকফাস্টটা সেরে যাত্রা শুরু করলাম কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। কার্শিয়াংয়ে পৌঁছে আমরা এক হোমস্টেতে উঠেছিলাম।
হোমস্টের মালিকের নাম ছিল দাবাজি। তিনি একজন রিটায়ার্ড ফরেস্ট অফিসার, আর এখন অবসর সময়ে তিনি তন্ত্র সাধনা করেন আর সাথে সাথে বাগান পরিচর্যা। লোকটির আচার ব্যবহার ও কথাবার্তা ছিল খুবই নম্র। হোমস্টেতে ঢোকার সাথে সাথে আমাদের ওয়েলকাম করলো তারই এক পোষ্য জার্মান শেফার্ড, অ্যান্ড সেও ছিল খুব ফ্রেন্ডলি। সেদিনটা আর আমরা কোথাও ঘুরতে বেরাইনি। কনকনে শীতের ঠান্ডায় সেদিনটা শুধু পায়ে হেঁটে আশপাশটা ঘুরে বেরিয়েছিলাম। সন্ধেবেলায় যে যার মতো ঘরে ঢুকে যায়, আর রাতের বেলা বেশ জমিয়ে পাহাড়ি মুরগির মাংস কষার সাথে পরোটা খেয়েছিলাম। বেশ কষিয়ে রান্না করেছিল দাবাজি। সবাই সকাল সকাল ঘুমিয়ে যায় সেদিনে, আর পরদিন সকাল সকাল উঠে রওনা দিই সেই বিখ্যাত ডাউহিল ফরেস্টের উদ্দেশ্যে, আর তার সাথে সাথে ডাউহিল ইকো পার্ক ও নেতাজির বাসভবন দেখতে। এই ডাউহিল ফরেস্টকে কেন্দ্র করে কতই না ভূতের ঘটনা আছে, এমনকি বহু ভূতের সিনেমার শুটিংও নাকি এখানে হয়েছে। সত্যিই ফরেস্টটাতে গেলেই কেমন গা ছমছম করে ওঠে। চারিদিকে লম্বা লম্বা পাইনের জঙ্গল, আর মাঝখান দিয়ে একটা সরু রাস্তা। জনমানবহীন এই এলাকায় চারিদিক পুরোটাই কুয়াশায় আচ্ছন্ন, আর সূর্যালোকও ঠিক মতো পৌঁছায় না বললেই চলে। মনে হচ্ছিল যেন কোনো এক অন্ধকারাচ্ছন্ন দেশে এসে পড়েছি, আর যেন চারিদিক থেকে বহু প্রেত আত্মারা যারা আমাদের দিকে তাকিয়ে আছে। সব ঘুরে ফেরার পথে আমাদের গাড়ির ড্রাইভার বলল যে আমাদের হোমস্টের কাছেই নাকি একটা স্পট আছে ঘোরার, তার নাম হলো সুইসাইড পয়েন্ট। বলে নাকি এই স্থান থেকে বহু লোক লাফ দিয়ে সুইসাইড করে মারা গেছে, তাই সেখান থেকেই স্থানের নাম হয় সুইসাইড পয়েন্ট। আমাদেরও বেশ শুনে কৌতূহল হলো, ইভেন খুব ইচ্ছা হলো সেই জায়গাটা দেখার। তাই ফেরার পথে নেমে পড়ি সেখানে। জায়গাটা ছিল একটা ওয়াচ টাওয়ারের মতো, চারিদিকটা লোহার রেলিং দিয়ে ঘেরা। আর এই ওয়াচ টাওয়ার থেকেই নাকি বহু লোক লাফ দিয়ে সুইসাইড করেছে। যদিও জায়গাটা খুব একটা অস্বাভাবিক কিছু লাগলো না, বা তেমন ভয়াবহ কোনো জিনিসই দেখলাম না, কিন্তু এখান থেকেই আমাদের সাথে সেই ভয়াবহ ঘটনার সূত্রপাত হয়। যখন আমরা সেখানে গাড়ি থেকে নামি তখন ছিল বিকাল 4টে। আমরা সবাই চারিদিকে এদিক ওদিক ঘুরতে থাকলাম, জায়গাটা দেখতে থাকলাম। তারই মাঝে সৌভিক একা আনমনা হয়ে ওয়াচ টাওয়ারে উঠে কি যেন এক নজরে দেখে যাচ্ছিল। দূর থেকে ডাকতে সাড়াই দিচ্ছিল না, চুপচাপ দাঁড়িয়ে আছে মূর্তির মতো। কাছে গিয়ে 2-3 বার ডাকতে যেন বিরক্ত বোধ করলো। আমায় বলল, দেখতে পাচ্ছিস ওই দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে? আমি বললাম, কই না তো। আমি একটু মজা করে ছবিকে বললাম, কিরে ভূত টুত দেখলি না কিরে? ও দেখলাম কেমন বিরক্তি বোধ করলো, আর বিরক্তি বোধ করে এটাই বললো, এখান থেকে চল, আমার ভালো লাগছে না, আমি ঘরে যাব। আমরাও আর জোর করলাম না, তখন চলে এলাম সেখান থেকে, যদিও সন্ধে হয়ে এসছিল। তো এসে ফ্রেশ হয়ে সবাই বসে সবে চাটা চমক দিতে যাব, এমন সময় হঠাৎ সৌভিক বলে উঠল, চল না ওই সুইসাইড পয়েন্টে আর একবার ঘুরতে যাবি এই সন্ধেবেলা, যদি এখন কিছু দেখা যায়। আমরা বেশ অবাক হলাম, কারণ আমাদের গ্রুপের মধ্যে সব থেকে ভীতু ছিল সৌভিক, আর তার মুখে এই কথা। ব্যাপারটা ঠিক বিশ্বাস হচ্ছিল না, যদিও কৌতূহলটা আমারও খুব ছিল যে সন্ধেবেলা একবার যাওয়া যাক। যদিও রাস্তায় কোনো আলো জ্বলে না, জায়গাটা একদমই অন্ধকার।
তো সেই জন্য বেশ কৌতূহল আমারও ছিল। তাই আমি ওর সায় সায় মেলালাম, হ্যাঁ হ্যাঁ চল ঘুরে আসি, বেশ ভালোই হয়, একটা অ্যাডভেঞ্চার হবে। যদিও অয়ন আর সন্দীপন একটু কিন্তু কিন্তু করছিল, শেষে সবাই রাজি হলো যাওয়ার জন্য। আমরা রীতিমতো দাবাজিকে মিথ্যে বলে বেরিয়ে পড়ি যে আমরা একটু চা খেতে বেরাচ্ছি। আমাদের হোমস্টে থেকে সুইসাইড পয়েন্টের দূরত্ব ছিল পায়ে হেঁটে 10 মিনিট। কিছুটা দূর যাওয়ার পর অন্ধকারটা যেন আস্তে আস্তে আরো গাঢ় হয়ে উঠল। যদিও এলাকাটা ছিল খুবই নির্জন, জনমানবহীন, দুপাশে শুধু বড় বড় জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা। আর রাতের বেলা শুনেছি পাহাড়ি রাস্তায় গাড়ি চলে না, আলোর দেখা নেই, রাস্তায় ল্যাম্পপোস্ট নেই, শুধুই দুপাশে শীতের কনকনে ঠান্ডায় পোকামাকড়ের কিচিরমিচির আওয়াজ আর ঘন কুয়াশাচ্ছন্ন এক অন্ধকার রাস্তা। কিছু দূর যাওয়ার পর ঠিক সুইসাইড পয়েন্টের কাছে আসার একটু আগেই আমরা অনুভব করলাম কেউ যেন আমাদের পিছু করছে। একবার ঘুরে দেখতেই কেউ নেই, যদিও অন্ধকারে কিছুই বুঝতে পারছিলাম না। তবে একটা অস্বাভাবিক জিনিস অনুভব করেছিলাম, যে পোকামাকড়ের ডাকটা শুনতে পাচ্ছিলাম সেটা আস্তে আস্তে পুরোই বন্ধ হয়ে গেছে। এই যেন কোনো এক মৃত্যুপুরীর দেশে এসে হাজির হয়েছি আমরা। চারিদিকে স্তব্ধতা, নীরবতা, ঘন কালো অন্ধকার, আর কিছুই দেখতে পাচ্ছি না। আমরা রীতিমতো সবাই ভয়ে জর্জরিত, কিন্তু তাও যেহেতু সবাই একসাথে ছিলাম, সাহস করে এগিয়ে চললাম। যে যার মোবাইলের ফ্ল্যাশটা জেলে একটু আলোকিত করার চেষ্টা করলাম। যদি একটা জিনিস অবাক লাগছিল, যে সৌভিক এত ভয় পায়, সে সবার আগে হাঁটছে আমাদের। আর বারে বারে ফিল হচ্ছে কেউ যেন পিছু করছে আমাদের, কিন্তু কে সে আর বুঝতে পারলাম না। যাই হোক, সাহস করে এগিয়ে চললাম। ভয়ও লাগছিল, আবার অ্যাডভেঞ্চারের উত্তেজনাও ছিল। সুইসাইড পয়েন্ট পৌঁছাতেই ব্যাপারটা যেন আরো খারাপ থেকে খারাপতর দিকে এগোতে থাকলো। মনে হতে থাকলো চারিদিক থেকে যেন কোনো এক অমানবীয় শক্তি, কোনো এক অতৃপ্ত আত্মা আমাদেরকে দেখছে, আমাদের ওপর নজর দিচ্ছে। ধীরে ধীরে সেই কুয়াশার অন্ধকার আরো গাঢ় হতে থাকলো। তারই মাঝে হঠাৎ দেখি সৌভিক একা একা ওয়াচ টাওয়ারে উঠে কি যেন এক নজরে দেখে যাচ্ছে। আমরা রীতিমতো ভয় পেয়ে গেলাম দেখে। বহুবার চিৎকার করে ডাকলাম, সৌভিক সৌভিক, কোনো সাড়া নেই। যেন মূর্তির মতো দাঁড়িয়ে আছে সে, এক দৃষ্টিতে কিছু এক দেখে যাচ্ছে। সাহস করে সবাই মিলে আমরা উঠলাম ওয়াচ টাওয়ারে। কিন্তু এই কোন সৌভিককে দেখছি আমরা? গায়ে হাত দিতেই হাড় হিম হয়ে উঠল আমাদের। এই কনকনে শীতের ঠান্ডায়ও সৌভিক ঘামছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে পাহাড়ের সেই খাদের দিকে। এই খাদেই বহু লোক লাফ দিয়ে মারা গেছে।
তার চোখ জ্বলজ্বল করছে। কোনো এক অতৃপ্ত ইচ্ছা যেন চোখ ফেটে বেরিয়ে আসছে। তাকে গায়ে হাত দিয়ে কয়েকবার টাকাতে সে যেটা বলল তা শুনে আমাদের সবার গায়ে কাঁটা দিয়ে উঠল। এক রাগ মাখা অতি কর্কশ গলায় সৌভিক বলে উঠল, তোদের সৌভিক আজ এই খাদে পড়ে প্রাণ হারাবে, কেউ বাঁচাতে পারবি না তোরা। চলে যায় এখান থেকে, ছেড়ে দে আমায়, মরবি নাহলে তোরা সব কটা একসাথে মরবি। এক মুহূর্তের জন্য আমাদের সবার কথাটা পুরো আটকে গেল, মুখ দিয়ে স্বর বেরোচ্ছে না আর। সবার গা হিম হয়ে আসছে। এই আমরা কাকে দেখছি? এই কোন সৌভিক? সৌভিক এরকম কেন করছে? সৌভিক এরকম কেন বলছে? কিভাবে বাঁচাই ওকে? এভাবে ছেড়ে চলে যাওয়া যায় না। বন্ধু কিভাবে বিপদে ফেলে যাই কি করে? কি করবো কিছুই মাথায় আসছে না। ঠিক তখনই অনির্বাণ বলে উঠল, অয়ন, চিদান, তোরা সৌভিককে যে করে হোক ধরে রাখ। আমি আর সন্দীপন যাচ্ছি দাবাজিকে ডেকে নিয়ে আসতে। একমাত্র উনিই পারে এখান থেকে আমাদেরকে মুক্তি দিতে। যতদূর মনে পড়ে দাবাজি তন্ত্র সাধনাতে ভালোই পটু ছিল। কিছু গল্প তার কাছেও আমরা শুনেছিলাম। রীতিমতো আমাকে আর অয়নকে রেখে সন্দীপন আর অনির্বাণ দৌড়ে যায় হোমস্টের দিকে দাবাজিকে ডাকতে। কিন্তু তারপর আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটে তা ভোলার মতো নয়। এক পা করে সৌভিক এগিয়ে চলেছে সেই ওয়াচ টাওয়ারের সামনের দিকে। হাজার চেষ্টা করেও আমি আর অয়ন তাকে ধরে রাখতে পারছি না। সে যেন হাজার হাতির বল ওর গায়ে চলে এসেছে। এই শীতের রাতে ঘন কুয়াশার মধ্যে হাজারো কাক ডেকে উঠল। এক অতৃপ্ত হাসিতে চারিদিকে ভরে উঠল। সাথে সাথে দেখতে পাচ্ছি সৌভিক সেই দূরে খাদের দিকে তাকিয়ে আরো চোখটা জল জল করছে। বহু কষ্টেও কোনোভাবে আমরা ধরে রাখতে পারছি না সৌভিককে। শুধু মনে মনে প্রার্থনা করছি যে করে হোক দাবাজি যেন তাড়াতাড়ি চলে আসে, তাহলে আমাদের সাধ্যে নেই এই অতিমানবীয় শক্তির সাথে লড়াই করার। বহু চেষ্টা করেও কোনোভাবেই আটকে রাখতে পারছি না। যতই চেষ্টা করছি সে আমাদেরকে ঠেলে নিয়ে এগিয়ে চলে যাচ্ছে। সৌভিক তখন প্রায় ওয়াচ টাওয়ারের সামনে দিকে, ঠিক লাফ মারতে যাবে সেই সময় দূর থেকে কিছু মানুষের কোলাহল শুনতে পাই। দেখি দাবাজি, দেখে যেন এক তৃপ্তি পেলাম আমরা। দূর থেকে এক মন্ত্রপুত জল সৌভিকের গায়ে ছেটাতেই সে তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে সেখানে পড়ে গেল। সবাই দৌড়ে নিয়ে আমরা হোটেল রুমে গেলাম। সৌভিকের জ্ঞান ভাঙতেই তার চোখে মুখে আতঙ্ক ভয়ের চিহ্ন। সে নিজেও জানে না তার সাথে কি ঘটেছিল। যদিও আমরা সেই রাতে তাকে কিছু বলিনি, আর সেই রাতে ঘুম হয়েছে। যদিও দাবাজি আমাদেরকে প্রচুর বকাবকি করেছিল সে তোমরা না জেনে কেন গেছো ওখানে। আজ হয়তো উনি ছিলেন বলে আমরা প্রাণে বেঁচে বাড়ি ফিরেছি, নাহলে কি যে হতো।
আর কী বা জবাব দিতাম সৌভিকের বাড়ির লোককে। কিন্তু অদ্ভুত কাণ্ড, সেই রাতে সৌভিকের এলো মারাত্মক জ্বর। যে জ্বর নামার নাম নেই, কোনো মেডিসিন কোনো কিছুই কাজ করছে না। আমাদের চিন্তা আরো বাড়লো। কিন্তু এত জ্বরের মধ্যেও শরীর ওর নাকি গরম হচ্ছে। শার্টটা খুলতেই দেখি অবাক কাণ্ড, ওর পিঠে 3টে আঁচড়ের দাগ। কেউ যেন নখ দিয়ে তীব্র জোরে আঁচড়ে দিয়েছে। কিন্তু কে দিল সেই দাগ, সে রহস্যই থেকে গেল। যদিও সে দাবাজির দেওয়া এক জড়িবুটিতে সৌভিকের জ্বর নামল। আর দাবাজি আমাদেরকে বলল, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এই স্থান পরিত্যাগ করো। এখান থেকে দূরে না গেলে এই সমস্যার সমাধান হবে না। আমরা কোনো কিছু না ভেবেই পরদিন সকাল ভোর গাড়ি ধরে সেখান থেকে বেরিয়ে আসি এনজিপির উদ্দেশ্যে। যদিও ট্রেন ছিল আমাদের পরের দিনের ট্রেন ক্যান্সেল করে সেদিনই তৎকাল টিকিট কেটে সবাই রওনা দিই ক্যালকাটার উদ্দেশ্যে। এই পাহাড় যাত্রা চিরস্মরণীয় থাকবে আমাদের সকলের কাছে। এটাই ছিল আমাদের প্রথম পাহাড় যাত্রা, আর এটাই যে এত অভিশপ্ত হয়ে দাঁড়াবে তা আমরা কোনোদিন স্বপ্নেও ভাবিনি। আর এই ঘটনার পর থেকে সৌভিকেরও আর কোনোদিন নর্থ বেঙ্গল যাওয়ার ইচ্ছা হয়ে ওঠেনি। সে এতটাই ভয়ে আতঙ্কিত হয়ে উঠেছিল। জানি না সেটা কি ছিল বা কেন ছিল, আর কেনই বা সৌভিকের উপর ভর করেছিল। পুরোটাই অজানা, পুরোটাই রহস্য থেকে গেল। তবে হ্যাঁ, ওই যে শুরুতে বলেছিলাম, মানুষকেও যে ভূতে ধরে, সেই ধারণা এক মুহূর্তে বদলে গিয়ে অবিশ্বাস্য থেকে বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল এই ঘটনার পর আমার কাছে। আজকের ঘটনা এখানেই শেষ করলাম। আবার খুব শিগগিরই দেখা হবে আবার এক নতুন সত্য ঘটনা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভূতের গল্প শুনতে থাকবেন।